নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রায়। দীপু চাপা কণ্ঠে বলল, এই লোকটা কেন এসেছে? আর রোজই আসে নাকি? সত্যি করে বলো তো, তোমাদের ভিতরে ঠিক কী চলছে? হেমা দীপুর দিকে আগুন চোখে তাকালো, চাপা কণ্ঠে বলল, খবরদার, ওই মানুষটাকে নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবে না তুমি। আমি শুভদার সামনে কোনো রকম সিন ক্রিয়েট করতে চাই না দেখে এখনও চুপ করে আছি। দীপু হেমার আরেকটু কাছে সরে এলো। হেমার চোখের দিকে তাকিয়ে বলল, উল্টোপাল্টা তো আমি কিছু বলিনি হেমা। তুমি প্রায় ওনার সাথে এখানে ওখানে ঘুরে বেড়াও। সেদিন কনসার্টে কী কাজ ছিল তোমার? কোনো কাজই তো ছিল না। তারপরও অত রাতে ওনার সাথে তুমি একা একা এত দূর গিয়েছ। হেমা ক্ষেপে গেল, রাগে কটমট করতে করতে চাপা কণ্ঠে বলল, দরকার হলে 100 বার যাব। তাতে তোমার কি? দীপু আচমকা হেমার 2 বাহু চেপে ধরল। হেমার চোখে চোখ রেখে বলল, 100 বার যাবে তাই না? ভুলে যেও না, আমি তোমার এখনও স্বামী। পরপুরুষের সাথে রাত বিরতে ঘুরে বেড়াও, লজ্জা করে না তোমার? হেমার চোখে জল চলে এলো। কান্না গিলে ফেলে দীপুর বাহুটোর থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিল। বলল, কে তোমাকে স্বামী বলে মানে? আমি তো মানি না। ডিভোর্স পেপারে সাইন করে দিলেই তো সব সম্পর্ক চুকি বুকে যায়। দাও না কেন সাইন করে? আমি আজ ডিভোর্স দিলে কাল এই লোকটাকে বিয়ে করবে তুমি? এতই সহজ সব কিছু? সবাইকে তোমার মতো নোংরা মেন্টালিটির ভেবো না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না দীপু। এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবে তুমি। আমি চলে গেলে ওই লোকটার সাথে ফুর্তি করবে তুমি? অপমানে হেমার মুখটা থমথমে হয়ে গেল, কান দুটো গরম হয়ে গেল, ঘৃণায় গা গলি উঠল। ছি, দীপুর মন মানসিকতা কত নিচু, এত নোংরা! হেমা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, ঠাস করে দীপুর গালে থাপ্পড় মেরে দিল। দীপু হতভম্ব হয়ে গেল, অদ্ভুত চোখে হেমার দিকে তাকালো। হেমা চিৎকার করে বলল, এখনই আমার বাসা থেকে বের হ জানোয়ার, এক্ষুনি বের হ বলছি। আমিই ভুল ভেবেছিলাম, তুই কোনোদিনও ভালো হবি না, তোর ভালো হওয়ার দিন শেষ। কথাগুলো বলতে বলতে 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল হেমা। দীপু হেমাকে ধরতে গেল। হেমা কয়েক পা পিছিয়ে গেল, হাতের আঙুল নাচিয়ে বলল, খবরদার, ওই নোংরা হাতে স্পর্শ করবি না আমাকে তুই। শুভদার চিৎকার চেঁচামেচির শব্দ শুনে কৌতূহলবশত এগিয়ে এলো। বলল, কী হয়েছে হেমা? দীপু প্রচণ্ড আক্রোশে বলল, এই তো এসে গেছে নাটের গুরু। ভালোই ব্রেন ওয়াশ করেছ আমার বউকে। আমার বউয়ের এখন আমাকে আর ভালো লাগে না। সে আপনার প্রেমে মাতোয়ারা। শালা আমারই ভুল। পরকীয়া আসক্ত হলে বউদের যে জামাই ভালো লাগে না, এ আর নতুন কি? শুভর চোখ দুটো লাল হয়ে গেল। হেমার অসহায় মুখের দিকে এক পলক তাকালো শুভ। দীপুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি যতদূর জানি আপনি আমার হেমার এক্স হাজব্যান্ড। হেমার তরফ থেকে ডিভোর্স হয়ে গেছে। আপনাকে বারবার নোটিশ পাঠানোর পরও আপনি ঘাড়তারামি করে এখনও ডিভোর্স পেপারে সাইন করে দেননি কেন? দীপু বলল, আপনি আমাদের মাঝে কথা বলার কে? আমি আমার বউকে ডিভোর্স দেব কি দেব না সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। শুভ হেসে ফেলল, বলল, আমি কে তাই না? তা সেদিন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার বউয়ের প্রতি ভালোবাসা? যেদিন রাত দুপুরে আপনার বউ শুধুমাত্র আপনার মতো কাপুরুষের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রাতের শহর কতটা ভয়ঙ্কর সে তো আমার থেকে আপনার ভালো জানার কথা। আপনি এমনই কাপুরুষ। মায়ের কথায় প্রভাবিত হয়ে একটা মেয়ের স্বপ্ন, আশা, ভরসা, বিশ্বাস, এমনকি গোটা একটা জীবন নষ্ট করে দিচ্ছিলেন। ওকে এতটাই টর্চার করেছেন আপনারা সবাই মিলে, ও আত্মহত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নিয়েছিল। এত কিছুর পর এখনও গলাবাজি করছেন আপনি? একবারও অনুতাপ হয় না? আফসোস হয় না আপনার? লজ্জা লাগে না? এতদিন তো হেমাকে খুঁজে বের করার বিন্দুমাত্র চেষ্টা করেননি। আর যখন হেমার নাম ডাক হয়েছে, হেমার পরিচিত মুখ, তখনই কেন ওর পিছু নিয়েছেন আপনি? বলুন, এতদিন পরেই কেন আপনার প্রেম নতুন করে উঠলে উঠল? কেন স্বামীর অধিকার ফলাতে এসেছেন? আরও আগেও তো আসতে পারতেন। দীপু হতবাক হয়ে গেল। তখন থেকে কী সব বলছে লোকটা, সব কথা দীপুর মাথার উপর দিয়ে যাচ্ছে। এই লোকটার সাথে হেমাকে হেসে হেসে কথা বলতে দেখে দীপু সহ্য করতে পারেনি। মাথা গরম করে না হয় উল্টোপাল্টা দুটো কথা শুনিয়ে দিয়েছে, তাই বলে এত কড়া কথা শুনিয়ে দেবে? দীপু হেমার দিকে এক পলক তাকালো। হেমা অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। দীপু দিক দিশা না পেয়ে আচমকা হেমার পা দুটো জড়িয়ে ধরল। হেমার 2 চোখ বুজে ফেলল। আবারও সেই নাটক, সেই পুরনো অভিনয়? দীপু মরিয়া হয়ে বলল,
তোমাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি হিমা। তখন থেকে কি রেখে কি বলছি আমার মাথার ঠিক নেই। আমাকে ক্ষমা করে দাও, আর একটিবার সুযোগ দাও। আমি নিজেকে শুধরে নেব, পৃথিবীর বেস্ট বড় হয়ে দেখাবো আমি তোমায়। শুভ তাচ্ছিল্য করে বলল, এই জনমেও সম্ভব না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানতে হয়। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের মনের কথা শুনতে হয়। আপনি তো প্রথম থেকেই উল্টোটা করে আসছেন। এই আপনি চুপ করুন তো। দীপু অধৈর্য হয়ে বলল। হেমার চোখের জল মুছে পড়ল। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তৃতীয়বার আর সুযোগ দেব না। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। এখন তুমি আসতে পারো দীপু। তোমাকে ফেলে কোথাও যাব না আমি। আমাকে দারোয়ান ডাকতে বাধ্য করো না। হেমা, ঠিকই শুনেছ। হৈমন্তীকে হাসপাতাল থেকে আজ সকালে রিলিজ করে দিয়েছে ডাক্তার। বাড়ির সামনে থেকে কৌশিক কোলে করে হৈমন্তীকে ঘরে নিয়ে গেল। সেই ঘটনার পর থেকে হৈমন্তী দরকার ছাড়া খুব একটা কৌশিকের সাথে কথা বলছে না। ওই দিন হৈমন্তীর মাকে দেখেছিল, কৌশিক হৈমন্তীকে জিজ্ঞেস করেনি। কেন হৈমন্তী কৌশিকের সাথে কথা বলছে না, ওরা বাড়িতে আসতেই বিনা এগিয়ে এলো, কৌশিকের পিছু পিছু ঘরে গেল। কৌশিক হৈমন্তীকে বিছানা আস্তে করে বসিয়ে দিল। বিনা হৈমন্তীর পাশে বসলো বলে, এখন শরীরের কি অবস্থা? হৈমন্তী বলল, আগের থেকে ভালো। কি থেকে যে কি হয়ে গেল। বিনা ইতস্তত করে বলল, কৌশিক বাড়িতে এসে স্নান করতে চলে গেল। বিনা হৈমন্তীর পাশে বসে রইল। কিছুক্ষণ বসে থেকে বলল, তুমি বিশ্রাম নাও, আমি বরং খাবারের ব্যবস্থা করি। বিনা উঠে চলে গেল। কৌশিক ভেজা মাথা মুছতে মুছতে ঘরে এসে দেখল হৈমন্তী বিছানায় আধশোয়া হয়ে দু চোখ বুজে আছে। কৌশিক হৈমন্তীর গা ঘেঁষে বসল। হৈমন্তীর চোখ মেলে তাকালেও কৌশিক ঠান্ডা হাত হৈমন্তীর গালে রাখল। বলল, কি হয়েছে তোমার? আমার সাথে আগের মতো কথা বলো না কেন? হৈমন্তী উত্তর দিল না। এক দৃষ্টিতেই কৌশিকের মুখের দিকে তাকিয়ে রইল। কৌশিক হৈমন্তীর কপালে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল। হৈমন্তীর মাথাটা আলতো করে নিজের বুকের ভেতর চেপে ধরল। বিষণ্ণ কণ্ঠে বলল, এভাবে চুপ করে থেকো না হৈমন্তী। তোমার যদি আমাকে কিছু বলার থাকে বলো। তোমার নীরবতা আমার সহ্য হয় না। হৈমন্তী মাথা তুলে কৌশিকের মুখের দিকে তাকালো। হৈমন্তীর চোখ দুটো ছলছল করছে। অস্ফুট স্বরে বলল, তুমি ইচ্ছে করলেই আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করনি। আফসোস, শুরুতে তুমি কোনো চেষ্টাই করনি। তুমি আমাকে ভুল বুঝছো হৈমন্তী। আমি শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছি। মিথ্যা 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 কেন মিথ্যে কথা বলছো তুমি আমাকে? ওই মেয়েটার কথা শুরুতে মেনে নিলে তো আজ আমাদের বাচ্চাটা বেঁচে থাকতো বলো। আমি তো মানতেই পারছি না যে আমার বাচ্চাটা নেই। আমার পেটে একটু একটু করে বেড়ে ওঠার বদলে নিঃশেষ হয়ে গেল। কেন একজন নিরপরাধ মানুষকে বছরের পর বছর শাস্তি দিচ্ছ তুমি? মানুষটার অপরাধ কী ছিল? তোমার বোনকে পাগলের মতো ভালোবাসতো, এটাই বুঝি তার অপরাধ ছিল? তুমি নিষ্ঠুরের মতো অন্য কারোর কোল খালি করেছ, ভগবান তোমার স্ত্রীর কোল খালি করে দিল। কত সহজ যোগসূত্র, তাই না? কৌশিকের বুকের ভেতর কামড়ে ধরল। নিজেকে সামলে নিয়ে বলল, কাকে নিরপরাধ বলছো তুমি? বলো, কাকে নিরপরাধ বলছো? কাকে আবার? আমি ওই মেয়েটার ভাইয়ের কথা বলছি। যা জানো না তা নিয়ে কথা বলো না হৈমন্তী। সব জানি আমি। ওই মেয়েটা আমাকে সব কিছু বলেছে। ওদের মা মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা লড়ছিল। শেষবার নিজের ছেলেটাকে একটুখানি দেখতে চেয়েছিল। তুমি এতটাই নিষ্ঠুর, ওদের মায়ের শেষ ইচ্ছেটাও পূরণ করনি। ওই মায়ের অভিশাপ লেগেছে তোমার। তুমি যদি সেদিন 2 ঘন্টার জন্য দেখা করার সুযোগ করে দিতে, আজ আমার বাচ্চাটা বেঁচে থাকতো। মনের ভেতর ভুল ধারণা পুষে রেখে জেদ করে একটা নিরপরাধ মানুষকে বছরের পর বছর শাস্তি দিচ্ছ। একবারও বুক কাঁপে না তোমার? মনে হয় না যে যা করছো ভুল করছো? না, মনে হয় না। শুধুমাত্র ওই লোকটা তোমার দিদিকে ভালোবেসেছে বলে সে নতুন করে আর কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না, ভালোবাসতে পারবে না, বিয়েও করতে পারবে না, সংসার করতে পারবে না? কেন কৌশিক? কেন ওই মানুষটার সাথে এত বড় অবিচার করলে তুমি? কৌশিক হৈমন্তীর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এমনিতেই হৈমন্তীর মনটা খুব নাজুক হয়ে আছে। বুকের ভেতর কোমর বাঁধা চাপা কষ্ট। কৌশিকের নীরবতা সহ্য হলো না। হৈমন্তীর চোখে জল এসে গেল। বলল, এখন চুপ করে আছো কেন? উত্তর দাও। কৌশিক অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হৈমন্তীর গালে এক হাত রেখে বলল, তুমি অসুস্থ হৈমন্তী। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। এই বিষয়ে আমরা অন্যদিন কথা বলবো। হৈমন্তী তাচ্ছিল্য করে বলল, কি বলবে তাই ভেবে পাচ্ছ না, তাই না?
কৌশিক হতাশ হয়ে বলল, তুমি যা ভেবে খুশি থাকো। কৌশিকের হেয়ালি সহ্য হলো না হৈমন্তীর। কৌশিকের শার্টের কলার 2 হাতে শক্ত করে চেপে ধরে ঝরঝর করে কেঁদে দিল হৈমন্তী। কৌশিক হৈমন্তীর মাথাটা নিজের বুকের ভেতর আলতো করে চেপে ধরল। হৈমন্তী তীব্র আক্রোশে দাঁতের ঠোঁট চেপে কান্না বন্ধ করতে চাইল, পারল না। কান্নার স্রোতে শরীর ফুলে ফুলে উঠছে। কৌশিকের বাহু ডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। কৌশিক চাপটে ধরল হৈমন্তীকে, এক বিন্দুও সরতে দিল না। কৌশিক হৈমন্তীর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির হয়ে বলল, তুমি এমন করছো কেন? ছাড়ো আমাকে। কৌশিক জেদি কণ্ঠে বলল, ছাড়ব না। হৈমন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহলে প্লিজ সত্যিটা বলো আমাকে, আমি তো মুখ থেকে সত্যিটা জানতে চাই। বললাম তো তুমি অসুস্থ, আগে সুস্থ হও, তারপর সত্যিটা বলবো তোমাকে। হৈমন্তী জেদি কণ্ঠে বলে, আমি এক্ষুনি শুনতে চাই। জেদ করো না হৈমন্তী, এমনিতেই তোমার শরীর খারাপ, সত্যিটা জানলে তুমি সহ্য করতে পারবে না। হৈমন্তী চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমি পারবো। কৌশিক খুব হতাশ বোধ করছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু বাম হাতের তালু দিয়ে মুছে নিল। হৈমন্তী কৌশিকের বুকে মুখ গুজে তখনও ফোপাচ্ছে। কৌশিক ভুলেও হৈমন্তীকে ছেড়ে দিল না, আরও গভীরভাবে জড়িয়ে ধরে রাখল। কৌশিকের মতো দায়িত্ববান, বুঝদার, ম্যাচিওর, বুদ্ধিমান মানুষ যে এইরকম একটা কাণ্ড ঘটাতে পারে, হৈমন্তী স্বপ্নেও ভাবতে পারে না। কৌশিকের দিদির মৃত্যুর জন্য দায়ী করে একটা নিরপরাধ ভালো মানুষকে বছরের পর বছর মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে রেখেছে, যেন মানুষটার জীবনে কাউকে নতুন করে ভালোবাসতে না পারে, বিয়েও করতে না পারে, সংসারও করতে না পারে। এটা কি সম্ভব? হৈমন্তী তো ভাবতেই পারছে না, নাকি হৈমন্তীর কোথাও বোঝার ভুল হচ্ছে। মানুষটা তো স্পষ্ট করে কিছু বলছেও না। অনেক দিন আগে তখন নতুন বিয়ে হয়েছে হৈমন্তীর। গল্পের ছলে একবার কৌশিক বলেছিল, কৌশিককে কেউ কেউ ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। তাদের চোখে এই পৃথিবীতে কৌশিকের মতো খারাপ মানুষ দুটো নেই। তবে এদের কথাই বলেছিল সেদিন। হায় হৈমন্তী, বুঝতে এত দেরি করে ফেললো। যার সাথে এতগুলো দিন সংসার করলো, তাকেই এখনো চিনতে পারল না হৈমন্তী। মানুষ চেনায় বরাবরই কাঁচা হৈমন্তী। কৌশিক হৈমন্তীর কপালে ভালোবাসার উষ্ণ পরশ বুঝিয়ে দিল। হৈমন্তীর অন্যমনস্ক হয়েছিল। কপালে কৌশিকের ঠোঁটের উষ্ণ স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল। কৌশিক খুব সুন্দর করে হাসল, যেন এতক্ষণ কিছুই হয়নি। এত কিছুর পর এতটা স্বাভাবিক কী করে থাকতে পারছে মানুষটা? ওর কি নিজের ভুলের জন্য একটুও অনুশোচনা হয় না? সত্যিই হয় না? কৌশিকের কথা মতো বিনা ঘরে গিয়ে ওদের দুজনের খাবার দিয়ে গেল। কৌশিক নিজে হাতে হৈমন্তীকে খাইয়ে দিল। হৈমন্তী প্রথমে খেতে চাইল না। কৌশিক এক প্রকার জোর করেই খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে দিল। বিনা জলের বোতল দিতে এসে হৈমন্তীর পাশে বসল। কৌশিক তখন হৈমন্তীর ওষুধগুলো তুলে রাখছিল। বিনাকে দেখে বলল, ভালোই হয়েছে আপনি এসেছেন। মাঝখানে যে ঝামেলা গেল আপনাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। আসলে আমি কোয়ার্টার পেয়েছি, এবার ছুটি কাটিয়ে হৈমন্তীকে আমার সাথে নিয়ে যাব। বিনা চমকে উঠল। হতভম্ব ভাব কাটতে অনেকটা সময় লাগলো বিনার। বুকের ভেতর দাবানল, শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হৈমন্তী চলে গেলে তো কৌশিক আর ওদের রেশন দেবে না। সুকুমারকে মাসে মাসে মোটা অঙ্কের যে হাত খরচার টাকাগুলো পাঠাতো, তাও হয়তো আর পাঠাবে না। হৈমন্তী চলে গেলে এই বাড়িতে কৌশিকের আর কোনো পিছু টান থাকবে না। কৌশিকের এখন নিজের একটা সংসার হয়েছে, 2 দিন পর হয়তো বাচ্চাও হবে। পুরোপুরি নিজের স্ত্রী, সংসার, সন্তান নিয়ে পুরো দমে মেতে থাকবে কৌশিক। এই পরিবারে তো কৌশিকের রক্তের সম্পর্কের কেউ নেই। এদের কথা মিছিমিছি ভাববার সময় কোথায়? তীব্র শোকে বিনার চোখে জল এসে গেল। চোখের জল লুকোতে অন্যদিকে তাকালো বিনা। আচ্ছা, কোনোভাবে কি হৈমন্তীর কৌশিকের সাথে যাওয়াটা আটকে দেওয়া যায় না? কি করে আটকাবে বিনা? মাথা কাজ করছে না, ফাঁকা ফাঁকা লাগছে, সব কিছু অসহ্য লাগছে, অসহ্য। আন্টি? বিনা দীর্ঘশ্বাস ফেলে শুকনো মুখে বলল। কৌশিক বলল, হৈমন্তীর যাওয়ার ব্যাপারটা আপনি একটু বাবাকে জানিয়ে রাখবেন। আমিও বলবো অবশ্য, এটাও মাথায় রাখবেন। আমি কিন্তু অনুমতি চাচ্ছি না। এতদিন আপনাদের বাড়িতে থেকেছি, হৈমন্তীকে নিয়ে যাওয়ার ব্যাপারটা আগে থেকে না জানালে খারাপ দেখায়, তাই বলা। বিনা মলিন কণ্ঠে বলল, তুমি কি আর এখানে আসবে না? অবশ্যই আসবো। ছুটি পেলে একবার এসে বাবাকে দেখে যাব, তবে বেশি দিন হয়তো থাকতে পারবো না। ও, আপনি একটু মনে করে বাবাকে বলবেন।
আচ্ছা। মীনা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আস্তে করে উঠে চলে গেল। কৌশিক ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে এসে হৈমন্তীর পাশে শুয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে হৈমন্তীকে কাছে টেনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হৈমন্তী 2 হাত দিয়ে কৌশিককে ঠেলে সরাতে চাইল। কৌশিকের অসুরের শক্তির সাথে পেরে উঠল না। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।